আমাদের যদি এরকম দুটি ব্লকের একটা সিস্টেম থাকে এবং একটা ব্লককে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি, তাহলে এদের গতিটা কেমন হবে বলতো? দুটি ব্লকই সামনের দিকে একই ত্বরণে গতিশীল হবে, নাকি উপরের ব্লকটা পেছনে রয়ে যাবে? কিংবা কখন এক্স্যাক্টলি গতীয় ঘর্ষণ অথবা স্থিতি ঘর্ষণ কাজ করে? এই তিনটাকে সলভ করতে পারলে কিন্তু আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। ঘর্ষণের এরকমই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স প্রবলেমগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সুহাইব সিনা নহিন, পড়াশোনা করছি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে। ওয়েলকাম করছি সকলকে কনসেপচুয়াল প্রবলেম সলভিং সিরিজের নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসে। আজকের ক্লাসে আমরা ফ্রিকশন বা ঘর্ষণ নিয়ে এ টু জেড আলোচনা করব। আমরা একদম বেসিক থেকে দেখব না, বাট ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে গিয়ে যা যা খুঁটিনাটি বিষয় দেখা লাগবে আমরা সব আলোচনা করে নিব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে লক্ষ্য করো, আমরা কিন্তু নিচের ব্লকটাকে একটা বল প্রয়োগ করতেছি, তার জন্য সে সামনে একটা ত্বরণে গতিশীল হবে, এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে। তাহলে 2 কেজি ভরের কি হবে আসলে? এবং এখানে বলা হচ্ছে কোয়েশ্চেনে সর্বোচ্চ কত বল অ্যাপ্লাই করলে বস্তুদ্বয় একত্রে গতিশীল হবে, অর্থাৎ 10 কেজির সাথে 2 কেজিও মুভ করবে। আগে আমাকে বলো, 2 কেজি বস্তুর উপর কি কোনো বল অ্যাপ্লাই করা হচ্ছে যে ও মুভ করবে? বাহ্যিকভাবে দেখে মনে হতে পারে কোনো বল নাই, বাট অ্যাকচুয়ালি কিন্তু 2 কেজি এবং 10 কেজি বস্তুর যে সারফেস, তাদের মধ্যকার ঘর্ষণ বল আছে, এবং সেই যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা কিন্তু কোয়েশ্চেনে গিভেন। আর আমরা এখানে ধরে নিচ্ছি বা এই কোয়েশ্চেনে বলা হয়েছে যে 10 কেজি এবং আমাদের যে সারফেস বা ভূমি, তার মাঝখানে কোনো ঘর্ষণ নেই। তাহলে ঘর্ষণ কিন্তু আপেক্ষিক গতির বিপরীতে কাজ করে, অর্থাৎ 10 কেজি ভরের বস্তুটা যদি ডান দিকে যায়, তার সাপেক্ষে 2 কেজি ভরের বস্তুর গতি কিন্তু বাম দিকে, অর্থাৎ 2 কেজি ভরের বস্তুর আপেক্ষিক গতিটা বামে, ঘর্ষণ আপেক্ষিক গতির বিপরীতে কাজ করবে, অর্থাৎ আমাদের 2 কেজি ভরের বস্তুর উপর কিন্তু ফ্রিকশনটা ডান দিকে কাজ করতেছে, এবং এই ফ্রিকশন ফোর্সটাই ওকে বাধ্য করতেছে 10 কেজির উপর রয়ে যেতে, এবং এরা একত্রে গতিশীল হবে। বলো তো বুঝতে পারি কিনা? এবং যারা অ্যাকচুয়ালি একটু বেসিক থেকে পড়ছো ফ্রিকশন নিয়ে, তারা কিন্তু ধরতে পারার কথা, ভাইয়া এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ কিন্তু কাজ করবে। কেন? কারণ এরা আপেক্ষিকভাবে স্থির থাকবে, এরা একসাথে যাওয়ার মানে কি একে অন্যের সাপেক্ষে স্থির, তাই না? আচ্ছা, এই কোয়েশ্চেন সলভ করার জন্য আমাদের অত চিন্তা করতে হবে না, কারণ কোয়েশ্চেনে দেখো এমনি মিউটা দেওয়া আছে, সেটা কি মিউ এস নাকি মিউ কে অত কিছু বলেনি। সো আমরা জাস্ট ফ্রিকশন ফোর্স চিন্তা করে নিব, ঠিক আছে? আর দেখো তো 10 কেজি বস্তুর উপর কি কি বল আছে। 10 কেজি বস্তুকে আমরা একটা বল এফ তো দিচ্ছি, এবং ওর আপেক্ষিক গতি যেহেতু ডান দিকে, তার বিপরীতে ওই এক্সাক্ট পরিমাণ ফ্রিকশন কিন্তু কাজ করবে এফ। বুঝতে পারি কিনা? এবং দেখো, তুমি যদি এই সারফেসটা চিন্তা করো, এই সারফেসের যে অভিলম্বিক প্রতিক্রিয়া আর, সেটা কিন্তু এই যে 2 কেজি বস্তু তার এমজি এর সমান হবে। বা ভাইয়া এই ইকুয়েশনটা নিচে লিখলে তোমরা আরো বুঝতে পারবে। এই যে উপরে আর, আর নিচে আছে এই 2 কেজির যে ভর, ধর আমি এটাকে বলতেছি m1 × g, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি r = m1 × g। ফ্রিকশন ফোর্স ইকুয়ালস টু কি হয়? মিউ ইন্টু আর, অর্থাৎ চলে আসবে মিউ ইন্টু m1 × g, এবং এটা কিন্তু ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেইটা, বুঝছো? তাহলে আমাদের ফ্রিকশন ফোর্স চলে আসতেছে 9.8 নিউটন, রাইট? এবং 2 কেজি ভরের বস্তুর উপর যেহেতু একমাত্র ফ্রিকশন ফোর্সই কাজ করতেছে, তাহলে ওর জন্য আমি যদি ইকুয়েশন লিখি এফ নেট সমান এম এ বা m1 × a, তাহলে কি হবে বলতো? নিট বলটাই তো ফ্রিকশন ফোর্স। তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন আমরা পেয়ে যাচ্ছি 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা কিন্তু এই কেসটা ধরেই করতেছি যখন এরা একত্রে গতিশীল হবে। তাহলে 2 কেজির ত্বরণ যদি এইটা হয়, আমাদের 10 কেজির ত্বরণও কি একইভাবে একই দিকে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না? তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশন লিখে ফেলো, এফ নেট সমান, ওর ম্যাচটাকে ধরো আমি ধরলাম m2 × a। তাহলে ডান দিকের ফোর্সটা বড় দেখেই তো ডান দিকে ত্বরণ হচ্ছে, ক্যাপিটাল এফ মাইনাস স্মল এ ইকুয়ালস টু m2 × a। তুমি সবকিছুর ভ্যালু জানো, ক্যাপিটাল এফ বের করে ফেলো, তাহলে ফোর্সটা চলে আসতেছে 58.8 এত নিউটন। এবং এটাই কিন্তু অ্যাকচুয়ালি সর্বাধিক বল, যেই বলের জন্য এরা একত্রে গতিশীল হবে। আমরা এই বলের থেকে যদি অধিক পরিমাণ বল অ্যাপ্লাই করি, তখন কিন্তু 10 কেজি ভরের বস্তুর অ্যাক্সেলারেশন আরো বেড়ে যাবে, কিন্তু 2 কেজি ভরের বস্তুর অ্যাক্সেলারেশন কিন্তু 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ারটাই ম্যাক্সিমাম, এর বেশি পসিবল না। কেন? কারণ এই যে স্ট্যাটিক ফ্রিকশন, এটা কিন্তু তার ম্যাক্সিমাম ভ্যালু আমরা যেটা বের করছি, ও এই 9.8 এক্ষেত্রে সাপ্লাই দিতে পারবে, আর এই 9.8 নিউটনের জন্য ত্বরণ হচ্ছে 4.9। তাহলে আমাদের এফ যদি এর থেকে বড় হয় 58.8 এর থেকে, তাহলে 10 কেজি ভরের বস্তুটা এই ত্বরণের থেকে আরো বেশি ত্বরণের সামনে মুভ করে চলে যাবে, বাট 2 কেজি ভরের বস্তু কিন্তু ম্যাক্সিমাম এই ত্বরণই পেতে পারবে, তাই সে পেছন দিকে পড়ে যাবে, যে 10 কেজি সামনে একটা বেশি ত্বরণে চলে গেছে, 2 কেজিও মুভ করছে সামনে, বাট তুলনামূলক কম ত্বরণে, এবং যতক্ষণ এরা একে অন্যের সাথে লেগে আছে ততক্ষণই কিন্তু 2 কেজি বলটা পাবে। যখনই 2 কেজি বস্তুটা 10 কেজি সার্ফেস থেকে আলাদা হয়ে যাবে, ওর উপর কিন্তু ফ্রিকশন ফোর্সও তখন নাই, তখন ওর গতির জন্য কোনো ফোর্সই কিন্তু অ্যাভেলেবল নেই, ও আর সামনের দিকে ত্বরণ পাবে না।
বুঝতে পারতেছি। আচ্ছা, আমরা যদি পরের ম্যাথটা করি তাহলে এই কনসেপ্টের সাথে আরো আমরা ফ্যামিলিয়ার হতে পারবো। দেখো এখানে দুইটা কেস আমরা নিব, যে একবার আমি 30 নিউটন বল অ্যাপ্লাই করতেছি, একবার 70 নিউটন বল অ্যাপ্লাই করতেছি। দুই ক্ষেত্রে বস্তুদ্বয়ের ত্বরণ বের করা আলাদা করে এবং ঘর্ষণ বল কত কাজ করতেছে এদের পরস্পরের মধ্যে সেটাও ডিটারমাইন করতে হবে। এখন দেখো আমি কিন্তু জানি না যে বস্তুদ্বয় কি একসাথে মুভ করবে নাকি একজন আগে সামনে চলে যাবে অন্যজন রয়ে যাবে। এই জন্য দেখো আমরা আগের ম্যাথে যে কাজটা করছিলাম না, টু বডি সিস্টেমের ফ্রিকশনের ম্যাথগুলো করার সময় আমাদের ওই কাজটা অলওয়েজ করে নিতে হবে। অর্থাৎ আমরা কিন্তু জানি না এরা একত্রে মুভ করবে নাকি একজন সামনে চলে যাবে একজন রয়ে যাবে, তাই অলওয়েজ চেক করে নিতে হবে ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালুটা কত যার জন্য এরা একত্রে মুভ করবে। যেহেতু আমি অলরেডি বের করে রাখছি যে 58.8টাই হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স যার জন্য এরা একত্রে মুভ করে, তাই আমি আর ওইটা বের করতেছি না। তাহলে দেখো এখন কেস 1 যেটা, অর্থাৎ আমরা যখন 30 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি তখন কি হবে একটু বুঝো। এদের উপর কি কি ফোর্স ছিল? 10 কেজির উপর আমাদের অ্যাপ্লাইড ফোর্স এফ, আর ওদের গতির বিপরীতে ফ্রিকশন ফোর্স। আর 2 কেজি থেকে তো ফ্রিকশন ফোর্সই নিয়ে যাচ্ছে এ ত্বরণে, এবং এই ক্ষেত্রে যেহেতু ম্যাক্সিমাম ফোর্সের থেকে আমরা কম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছি, তাহলে দুইজন কিন্তু একই সাথে একই ত্বরণেই গতিশীল হবে। তাহলে দেখো ভাইয়া কিন্তু এদেরকে একটা সিস্টেম ইমাজিন করতে পারতাম যে আমার 10 কেজি আছে, 2 কেজি আছে, এই পুরো সিস্টেমটাকে আমি 30 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি এবং পুরো সিস্টেমটা আমার এ ত্বরণে গতিশীল হচ্ছে। আমি ত্বরণ বের করতে পারতাম না, এ ইকুয়ালস টু কি এফ বাই এম হইতো, অর্থাৎ 30/12, দ্যাট ইজ 2.5 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণে এরা একসাথে গতিশীল হইতো, রাইট? তুমি চাইলে আগের মতো এভাবে ইকুয়েশন বের করেও কিন্তু করতে পারতা অ্যাক্সেলারেশনের ভ্যালুটা। দেন ঘর্ষণ বল বের করতে হবে। দেখো ফ্রিকশনটা কত হবে, এই ফ্রিকশন ফোর্সে কিন্তু 2 কেজি ভরকে এ ত্বরণে গতিশীল করতেছে, তাহলে ওর জন্য এফ নেট মানেই ফ্রিকশন ফোর্স, সেটা সমান কি m1 ইন্টু এ, অর্থাৎ ফ্রিকশনের ভ্যালু হবে m1 হচ্ছে 2 ইন্টু 2.5, এত ইকুয়ালস টু কিন্তু 5 নিউটন। এখন অনেকে আমাকে বলবে ভাইয়া ফ্রিকশন না মিউ ইন্টু আর হয়, মিউ এর ভ্যালু তো দেওয়া ছিল 0.5, সেটা ইন্টু আর করলে তো আমাদের আসতেছিল এই যে 9.8। আরে ওইটা তো ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু এফ এস ম্যাক্স, সেটা আসে মিউ এস ইন্টু আর করে, যেটা করে আমরা পাইছিলাম 9.8 নিউটন। এটা কিন্তু সেলফ অ্যাডজাস্টিং, এই ক্ষেত্রে ওর লাগতেছে 5 নিউটন, তাই কিন্তু ফ্রিকশনটা এই ক্ষেত্রে 5 নিউটনে অ্যাপ্লাই করবে। এটা তো ম্যাক্সিমাম ফোর্সটা, এই ক্ষেত্রে ফ্রিকশন ভ্যালু না। বুঝতে পারছি? তাহলে সেকেন্ড কেসটা আসো ভাবি। একদল ভাবতে পারো ভাইয়া আমি ধরলাম সেকেন্ড কেসে এরা একসাথে চলবে, তাহলে সমস্যাটা কি হইতো? চলো তো একটু দেখার চেষ্টা করি। সেকেন্ড কেসে যদি এদেরকে একসাথে ধরতাম তখন আমি কি বলতাম যে অ্যাক্সেলারেশন হবে ভাইয়া 70 কে আপনি টোটাল ম্যাস 12 দ্বারা ভাগ করে দেন, দ্যাট ইজ 5.833 মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসতেছে। অ্যান্ড এই ত্বরণটাই কি ফ্রিকশন ফোর্স 2 কেজিকে অ্যাপ্লাই করবে না? তাহলে এখন লেখার চেষ্টা করো তো ফ্রিকশনটা কত আসবে। m1 ইন্টু এ, অর্থাৎ 2 ইন্টু এ, দ্যাট ইজ 11.67 নিউটন। কিন্তু দেখো আমাদের এফ এস ম্যাক্স কত, ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু থেকে তোমার এফটা বড় হয়ে গেছে। এটা কি কখনো সম্ভব? এটা কিন্তু কখনো সম্ভব না। অর্থাৎ এই কেসটা এইভাবে খাটবে না, এরা একত্রে গতিশীল হবে না। এই জন্য ভাইয়া বলছিলাম যে টু বডি সিস্টেমের ফ্রিকশনের ম্যাথ আসলে আগে বের করে নাও ম্যাক্সিমাম ফোর্সটা কত যার জন্য এরা একত্রে মুভ করবে, এবং সেটার প্রসিজার কিন্তু ভাইয়া শুরুতেই দেখাইছি। তাহলে তুমি ইজিলি অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালুটা দেখে বলে দিতে পারবা ভাইয়া কোন কেসে ওরা একসাথে মুভ করবে আর কোন কেসে একসাথে মুভ করবে না, এবং একসাথে কেন মুভ করবে না তার আইডিয়াটা আই গেছে, এটা দেখে বুঝতে পারছো পুরোপুরি। তাহলে সেকেন্ড কেসে তো এভাবে হচ্ছে না, তাহলে কিভাবে সলভ করবো? এই যে তখন আলাদা করে ইকুয়েশন লিখতে হবে যে 2 কেজিকে আমাদের ফ্রিকশন ফোর্স টানতেছে, 10 কেজিকে বিপরীতে ফ্রিকশন টানছে, বাট আমরা এফ বল অ্যাপ্লাই করছি। এখন ফ্রিকশনে যে ম্যাক্সিমাম ফোর্স সেটা অবধি সে গেছে, ম্যাক্সিমামটা কত ছিল বলো তো? আমরা করছিলাম মিউ ইন্টু আর করে 9.8 আসছিল না, সেটাই ইকুয়ালস টু আসবে এই m1 ইন্টু এ, অর্থাৎ এ চলে আসলো 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট এটা কার? এটা কিন্তু শুধুমাত্র 2 কেজির জন্য, ওর নিজের ত্বরণ। আর এই ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। কিরকম? নিট বল কি হবে? ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ইকুয়ালস টু m2 ইন্টু এ, ধরো এটা হলো a2, কারণ ওর ত্বরণ আলাদা হবে। এফ আমরা অ্যাপ্লাই করতেছি 70 মাইনাস এফ তো ম্যাক্সিমাম ভ্যালুটাই, দ্যাট ইজ 9.8 ইকুয়ালস টু m2 হচ্ছে 10 ইন্টু a2। তাহলে দেখো ওর ত্বরণ চলে আসছে 6.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ফ্রিকশনের ভ্যালু এইটা, আর দুইজনের ত্বরণ কিন্তু আলাদা আলাদা চলে আসবে। বুঝতে পারছি? তাহলে ভাই পুরোটা একটু সামারাইজ করে দিই। যখনই আমাদেরকে এরকম টু বডি সিস্টেমের ফ্রিকশনের ম্যাথ দিবে আমরা আগে বের করে নিব অ্যাপ্লাইড কোন ম্যাক্সিমাম ফোর্সের জন্য এরা একত্রে চলবে। তার থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করলে কিন্তু এরা আলাদাভাবে চলবে, তার থেকে কম ফোর্স অ্যাপ্লাই করলে একসাথেই চলতেছে। ক্লিয়ার পুরো বিষয়টা? এবং আরেকটা জায়গায় কিন্তু লক্ষ্য করতে হবে কি, যে যখন তুমি বেশি ফোর্স অ্যাপ্লাই করতেছো তখন তো ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুকে পার করে চলে গেছে তোমার ফোর্স, তার কারণে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটাই তখন তোমার ফ্রিকশন হচ্ছে। বাট যখন তুমি কম পরিমাণে ফোর্স দিচ্ছ, যেটা আমরা এই যে 1 নাম্বার কেসে করছিলাম 30 নিউটন, তখন দেখো ফ্রিকশন কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু সমপরিমাণ কাজ করে নাই, বরং মাত্র 5 নিউটন পরিমাণ কাজ করছিল। সো এই জায়গাটাও কিন্তু ফোকাস করতে হবে।
আচ্ছা, এবার আসো এই ম্যাথটায় আমাদের ৩টা কেস দেওয়া আছে এবং তোমাকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে এবং আশা করি যাদের বেসিকটা ক্লিয়ার তারা জানো যে স্থিতি ঘর্ষণের তুলনায় কিন্তু গতীয় ঘর্ষণের ভ্যালুটা কম হয়, রাইট? তাই ঘর্ষণ গুণাঙ্কটাও কম হচ্ছে। আমাদেরকে প্রত্যেকটা কেসেই ঘর্ষণ বল এবং ত্বরণ নির্ণয় করতে হবে। চলো আমরা ধাপে ধাপে শুরু করি। এখানে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, ধরো তুমি একটা বই নিয়ে দেয়ালের লম্ব বরাবর চাপ দিয়ে ধরে রাখছো, বুঝছো? দেখবা আলতো করে ধরো, ওটা কিন্তু আটকে থাকবে না, নিচে পড়ে যাবে। একটু বেশি চাপ দিয়ে ধরলে তখন থাকবে। সো ওইটা আমরা এখানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো। দেখো, আমরা 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি। তো তুমি যদি একটু এই ফোর্সটাকে এদিকে নিয়ে আসো, বলো তো কোনো সমস্যা কি হবে? আমরা ফোর্স শিফটিং করতে পারি না? আবার এই তলের যে অভিলম্বিক প্রতিক্রিয়া আর, সেটা তলের লম্ব বরাবর কাজ করতেছে, বস্তুকে অভিকর্ষজ বল টানতেছে এমজি ফোর্সে। তাহলে বস্তুর কিন্তু নিচে পড়ে যাওয়ার একটা প্রবণতা আছে, রাইট? ঘর্ষণ কিন্তু এই আপেক্ষিক গতির বিপরীতে কাজ করে, অর্থাৎ এক্ষেত্রে তাহলে আমাদের ফ্রিকশনটা কাজ করবে এর অপোজিটে। যেহেতু বর্তমানে স্থির আছে, ও পড়ার উপক্রম হবে, তাই ইনিশিয়ালি আমরা ধরতেছি ফ্রিকশনটা হচ্ছে এফ এস, রাইট? তাহলে এখান থেকে দেখো তো, বস্তু যেহেতু ডানে বামে যাচ্ছে না, আমি কি বলতে পারি? আর ইকুয়ালস টু 100 নিউটন। এটা ধরো আমাদের 1 নং সমীকরণ। দেন একটু বলো তো আমরা এফ এস এর ভ্যালুটা বের করতে পারি কিনা? মিউ এস ইন্টু আর, মিউ এস দেওয়া আছে 0.4, ইন্টু আর হচ্ছে 100, দ্যাট ইজ 40 নিউটন চলে আসতেছে। একটু নিচের দিকে ফোর্সটা বের করো তো, এমজি কত আসবে? 5 ইন্টু 9.8, 49 নিউটন। তাইলে আমাকে বলো তো যে নিচের ফোর্সটা স্ট্যাটিক ফ্রিকশনে যে ম্যাক্সিমাম ভ্যালু, তার থেকে বড় না? তাহলে এক্ষেত্রে কি স্থিতি ঘর্ষণ আর কাজ করবে না? তাহলে আমাদের এখানে বলতে হবে, যেহেতু এফএস ম্যাক্স এর তুলনায়, এটা কিন্তু ভাই অ্যাকচুয়ালি এফএস ম্যাক্সটা বের করছিলাম, ফর্মুলাতে যেটা বের হয় ওটা স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমাম ভ্যালু, রাইট? সেটার তুলনায় আমাদের যে অ্যাপ্লাইড ফোর্স বা এক্ষেত্রে যে এমজি, সেটা কিন্তু বড়। অর্থাৎ বস্তুটা গতিশীল হবে এবং সেটাও কিন্তু নিচের দিকে। তাহলে বস্তু যদি গতিশীল হয় তখন কিন্তু আর এফএস কাজ করবে না, তখন এফ কে কাজ করবে, রাইট? তাহলে তখন আমরা ইকুয়েশন কি লিখতে পারি বলতো বস্তুর ক্ষেত্রে? এফ নেট সমান হচ্ছে এম এ। তাই একটু এখানে বলে দিই, বস্তু কিন্তু গতিশীল, তাহলে নিট বলটা হবে নিচের ফোর্সটা বড়, দ্যাট ইজ এম জি মাইনাস কিন্তু এফ কে ইকুয়ালস টু হবে এম এ। ভ্যালুগুলো পুট করে দাও। এম জি হচ্ছে তোমার 49, মাইনাস এফ কে হবে মিউ কে ইন্টু আর, মিউ কে হচ্ছে 0.3, ইন্টু আর হচ্ছে 100, এত ইকুয়ালস টু এম এর ভ্যালু 5 ইন্টু এ। তাহলে দেখো আমরা অ্যাক্সেলারেশন পেয়ে যাচ্ছি 3.8 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমাদের আনসার কি কি বলতো? আমাদের ঘর্ষণের ভ্যালুটা বের করতে বলছিল আর ত্বরণটা বের করতে বলছিল। ত্বরণ হচ্ছে এইটা, আর ঘর্ষণের ভ্যালু কিন্তু এইটা না। দেখো, এটা কিন্তু ভাবা যাবে না, কারণ এক্ষেত্রে কাজ করতেছে গতীয় ঘর্ষণ, দ্যাট ইজ এফ কেটা হবে আমাদের আনসার, এবং সেটার ভ্যালু কিন্তু দেখো 30 নিউটন। বলো বুঝতে পারি কিনা? ক্লিয়ার? চলো আমরা পরের কেসটা দেখি। এখানেও দেখো সিমিলার সিনারিও, জাস্ট আমরা 500 ফোর্স অ্যাপ্লাই করতেছি, তাই ভাইয়া এটাকে আবার শিফটিং করে সামনে নিয়ে গেলাম। আমাদের তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর কাজ করতেছে, বস্তুর ভরের কারণে অভিকর্ষ বল আছে এমজি, আর বিপরীত দিকে ওকে ধরে রাখার চেষ্টা করবে কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন। চলো তো এক্ষেত্রে আবার ভ্যালুগুলো আমরা বের করে টেস্ট করি। প্রথম ইকুয়েশন আমাদের আর ইকুয়ালস টু 500, যেহেতু বস্তু ডানে বামে যাচ্ছে না, 1 নম্বর সমীকরণ। দেন এফ এস এর ভ্যালু কত হবে বলতো? মিউ এস ইন্টু আর, দ্যাট ইজ 0.4 ইন্টু 500। স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু চলে আসতেছে 200 নিউটন, বাট এটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। বারবার এটা মাথায় রাখতে হবে, কারণ ঝামেলাটা কই আমি বলতেছি। এবার নিচের দিকে ফোর্সটা দেখো তো, এমজি, এটা তো আগেই করছিলাম, 49 নিউটন আসছিল না? তাহলে এবার দেখো আমাদের যে এফএস ম্যাক্স, তার তুলনায় কিন্তু এমজিটা ছোট। তাহলে অবশ্যই বস্তু কি হবে বলতো? স্থির না? তাহলে কি কোনো ত্বরণ বের করার দরকার আছে? না। তাহলে এক্ষেত্রে আমাদের ত্বরণ কিন্তু চলে আসবে সিম্পলি 0। এখন অনেকে বলবে ভাইয়া তাহলে তো স্থিতি ঘর্ষণই কাজ করতেছে, তাহলে আমাদের ঘর্ষণের ভ্যালুটা কত? এত। বাট না, এক্ষেত্রেও ঘর্ষণের ভ্যালু এটা হবে না। ত্বরণ তো আমাদের 0, বাট একটু চিন্তা করো, নিচের দিকে ফোর্স 49, তুমি বিপরীত দিকে 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলা, তাহলে তো বস্তু উল্টা দিকে দৌড় দিবে। এমন কি হয় না? এফএসটা কিন্তু একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, যে এই ক্ষেত্রেও 49 নিউটনই বিপরীত দিকে অ্যাপ্লাই করে বস্তুটাকে ব্যালেন্স রাখবে বা স্থির রাখবে। অর্থাৎ এক্ষেত্রে এফএসই কাজ করবে, এবং তার ভ্যালু কত হবে বলতো? 49 নিউটন। কিন্তু এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য ভাই এই 3টা কেস নিছি। ক্লিয়ার? চলো পরের কেসটাই যাই। আচ্ছা, এবার দেখো আমরা একটা অ্যাঙ্গেলে বলটা অ্যাপ্লাই করতেছি। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? ভাই এটাকে উপাংশে ডিভিশন করে দেন। তাহলে ভাইয়া ওইখানে চিত্র আর গিজিবিজি না করে নতুন করে একটু চিত্রটা আঁকাচ্ছি। দেখো দেখো তো, আমাদের ফোর্সটা 500 নিউটন এই লাইন বরাবর ছিল না? এই অ্যাঙ্গেল 30 হলে এটাও কিন্তু 30, একান্তর কোণ। তাহলে ফোর্সটাকে আমরা উপাংশে ডিভিশন করে দিই। এইদিকে হবে 500 cos 30, আর এটা লম্ব বরাবর আসবে 500 sin 30। তাহলে তখন কিন্তু আর 500 এক্সিস্ট করতেছে না, এটা কিন্তু বুঝতে পারতে হবে যে উপাংশে ডিভিশন করে দিলে তখন আর 500 নাই, রাইট?
বাকি ফোর্সগুলো বলো নিচে হচ্ছে এমজি, একদল বলবে উপরের দিকে হচ্ছে এফএস। না, তখন কিন্তু ভুল হয়ে যাবে। দেখো আগের দুইটা কেসেই তুমি শিওর যে বস্তুর নিচের দিকে পড়ার উপক্রম আছে এমজি ফোর্সের কারণে, তাই তুমি স্ট্যাটিক ফ্রিকশনটা গতির বিপরীতে অ্যাপ্লাই করছো। বাট এই ক্ষেত্রে কি তুমি শিওর বস্তুটা নিচের দিকেই পড়বে? হোয়াট ইফ আমরা যে ফোর্সটা অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করলাম তার উপরের দিকে যে উপাংশ সেটা এমজির থেকেও বড়, অর্থাৎ নিট ফোর্সটা উপরের দিকে, তাহলে বস্তুর গতি তো উপরের দিকে থাকবে, তাহলে ঘর্ষণ কিন্তু কাজ করবে নিচে। দ্যাটস ওয়াই তোমাকে চেক করে নিতে হবে দুইটা ফোর্স কিরকম হবে, বুঝতে পারতেছো কিনা? আগে এখানে একটু লিখে নিই, এদিকে হচ্ছে আমাদের আর, তাহলে আর এর ভ্যালু কত আসতেছে দেখো, 500 cos 30, দ্যাট ইজ 433 নিউটন। আর আমরা যদি এফএস ম্যাক্সটাও একটু বের করে রাখি আগেই, যেটা কিনা আসতেছে 173.2 এত নিউটন। এবার আসলে আমরা এই দুইটা ফোর্সকে একটু তুলনা করি। এমজি কত বলো তো, 49 নিউটন, আমরা একটু আগেই করছিলাম। 500 সাইন 30, এটার ভ্যালু কত বলো? সাইন 30 ভ্যালু হাফ না, তাহলে এটা কিন্তু আসবে 250। দেখো ভাইয়া যেটা বলতেছিলাম ওইটাই কিন্তু হয়েছে, অর্থাৎ নিট ফোর্স কিন্তু উপরের দিকে, দ্যাট মিন্স বস্তুর গতির উপক্রম উপরের দিকে হবে, তাই আমাদের যে স্ট্যাটিক ফ্রিকশন সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু নিচে, বোঝার চেষ্টা করো। তাহলে ভাইয়া দেখো এই ক্লামজি সিচুয়েশনটাকে একটু ইজি করে নেওয়ার জন্য এমজি আর 500 সাইন 30 কে একটা ফোর্স বানাবো এবং সেটাকে ভাইয়া লিখবো এফ নেট। সেই নিট ফোর্সটা কত হবে বলতো? 250 মাইনাস 49 না, কারণ এইটা বড় ফোর্স, তাহলে এত মাইনাস এমজি, অর্থাৎ এইটা, দ্যাট ইজ 201 নিউটন। এফএস ম্যাক্স এর যে ভ্যালুটা সেটা দেখো 173.2, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কিন্তু এফ নেটটা বড়। তাহলে আমরা আবার বলি যে এফএস ম্যাক্স এর তুলনায় কিন্তু আমাদের এফ নেটটা বড়, তাহলে বস্তু গতিশীল হবে। আর বস্তু গতিশীল হলে কিন্তু তখন আর স্ট্যাটিক ফ্রিকশন নাই, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশনের জায়গায় তখন থাকবে এফ কে বা গতীয় ফ্রিকশন, সেটা কিন্তু আমরা বের করে রাখি নাই, তাই ওইটা ভাইয়া করতেছি। এফ কে কিন্তু হবে 0.3 ইন্টু আর, তাহলে এটা আসতেছে 129.9 সামথিং এত নিউটন। তাহলে বলো তো আমাদের ইকুয়েশন কি হবে? এফ নেট সমান হচ্ছে এম এ। আচ্ছা, এই এফ নেট হচ্ছে সার্বিক যে এফ নেট সেটা, মানে তো এটাও আরেকটা আছে। তাহলে এত থেকে মাইনাস যাবে, দ্যাট ইজ 201 মাইনাস 129.9 ইকুয়ালস টু 5 ইন্টু এ। এখান থেকে আমরা আমাদের ত্বরণ পেয়ে যাব, যেটা হচ্ছে 14.22 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং এই ত্বরণে কিন্তু বস্তুটা উপরের দিকে উঠবে, রাইট? তাহলে ত্বরণ হচ্ছে এইটা, এবং ঘর্ষণ কিন্তু আমাদের গতীয় ঘর্ষণ, যার ভ্যালু হচ্ছে এইটা। দেখো আগের দুটা কেস যে ভালো মতো বুঝে আসবা, সেই কিন্তু এই থার্ড কেসটার সাথে রিলেট করতে পারবা, বা এতগুলা স্টেপ ধাপে ধাপে করে ফাইনাল আনসারে আসতে পারো। চলো এবার আমরা সামনের ম্যাথগুলোয় যাই। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে যে আমাদের 5 মিটার দৈর্ঘ্যের একটা চেইন আমরা টেবিলে রাখছি, এবং ওই চেইনটারই কিছু অংশ ঝুলে আছে টেবিল হতে, বুঝছো? যদি ফ্রিকশন না থাকতো এটা কিন্তু কখনো ঝুলে থাকতো না, কারণ নিচের দিকে এই যে অংশ তার যে ভর, ধরো আমি ধরলাম M1, সেই M1 জি ফোর্সের কারণে চেইনটা একদম ত্বরণ পেয়ে নিচে পড়ে যেত অলওয়েজ। বাট এখন বিপরীত দিকে কে আটকে রাখছে বলতো? স্থিতি ঘর্ষণ বা আমাদের এফ এস। বুঝতেছি। এবং বলতো চেইনের যেই অংশটা তলের উপরে আছে সেটা একটা প্রতিক্রিয়া পাবে আর, এবং সেই অংশকে আমি যদি M2 বলি, তার ভর কিন্তু M2 ইন্টু জি। তাহলে বুঝো M1 প্লাস M2 করে আমরা টোটাল ভর ক্যাপিটাল এম পাবো। এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, কারণ আমি চেইনকে দুইটা পার্টিশনে ভাগ করে নিছি, বুঝছো? এবং আমাদের বলা আছে যে সুষম শিকল, তাই আমরা ধরে নিব প্রত্যেকটা অংশে ভরটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। আচ্ছা তাহলে সবাই বুঝতেই পারতেছো ভাই, আমাদের M1G কে এক্ষেত্রে এফএস ব্যালেন্স করতেছে। আবার এফএস কে আমরা লিখতে পারি কি বলো? মিউ এস ইন্টু আর, এই ঘর্ষণ গুণাঙ্ক বলে দিছে। তাহলে 0.5 ইন্টু আর এর ভ্যালু কত বলো তো? M2 ইন্টু জি না? এই যে এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু কিন্তু M2 ইন্টু জি, এটার ভ্যালুটা ওখানে পুট করে দিছি। তাহলে এই পক্ষে আছে আবার M1 ইন্টু জি। তাহলে দেখো আলটিমেটলি তোমার আসতেছে M1 বাই M2 এত ইকুয়ালস টু 0.5 অথবা হাফ। এন্ড তুমি M1 M2 কোত্থেকে পাবা? দেখো তোমার 5 মিটার দৈর্ঘ্যটা হচ্ছে পুরো দৈর্ঘ্য, পুরো দৈর্ঘ্যের ভরটা আমরা যদি এম ধরি, ক্যাপিটাল এম, আমি ধরলাম এই যে স্মল এল অংশ নিচে ঝুলে আছে, তাহলে উপরের অংশটা কতটুকু হবে বলতো? 5 মাইনাস স্মল এল না, যেহেতু পুরোটা 5 মিটার। তাহলে আমি বলতেছি 5 মিটার দৈর্ঘ্যের ভর ক্যাপিটাল এম, তাহলে ভাইয়াকে বলতো এল দৈর্ঘ্যের ভর কত হবে? এম বাই 5 ইন্টু এল না? এবং ভাইয়াকে বলতো 5 মাইনাস এল দৈর্ঘ্যের ভর কত হবে? এম বাই 5 ইন্টু 5 মাইনাস এল না? একটু লক্ষ্য করে দেখো তোমার M1 কি? M1 হচ্ছে এইটা, অর্থাৎ এল দৈর্ঘ্যের ভর, দ্যাট ইজ এম বাই 5 ইন্টু এল। আর M2 কিন্তু উপরের অংশ, দ্যাট ইজ এম বাই 5 ইন্টু 5 মাইনাস এল। দেখো এখানে এম সব কেটে যাবে, তুমি এখান থেকে স্মল এল এর ভ্যালুটা বের করে আনতে পারবা, দ্যাট ইজ চলে আসতেছে 1.67 এত মিটার। এবং তোমাকে বলছে সর্বোচ্চ কত দৈর্ঘ্য ঝুলে থাকবে, দেখো আমরা কিন্তু সেটাই বের করে ফেললাম, সর্বোচ্চ এত দৈর্ঘ্যে ঝুলে থাকতে পারবে। এখন কেন সর্বোচ্চ বললো বলতো? এর থেকে কম থাকলে ঝুলে থাকতে পারতো, কারণ এফএস ইকুয়ালস টু তুমি মিউ এস ইন্টু আর যে লিখলে এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা, এফএস এর ম্যাক্সিমাম ভ্যালু, তো সর্বোচ্চ এতটুকু ফ্রিকশনই সাপ্লাই দিতে পারবে। তোমার এদিকে ফোর্সটা যদি অল্প হয়, ভরটা অল্প হয়, তাহলে এমজিটা অল্প হবে, সেই অল্প ফোর্সের জন্য ও নিজেকে সেলফ অ্যাডজাস্ট করে আরো কম পরিমাণ বল দিবে, তখন ইজিলি আরো ব্যালেন্স করে রাখতে পারবে। আর সর্বোচ্চ এত অংশই কিন্তু ঝুলে থাকতে পারবে। বুঝছি, চলো সামনের দিকে যাই।
আচ্ছা, এখানে দেখো বলা হইলো আর ব্যাসার্ধের একটা ফাঁপা গোলক আছে এবং এর ভিতরে নিম্নতম বিন্দুর সাপেক্ষে সর্বাধিক কত উচ্চতা একটা কণা স্থির অবস্থায় থাকতে পারে। গোলক আর বস্তুর মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটার ভ্যালু বলে, মানে এখানে এটা বুঝাইতে চাইছে যে আমার বস্তুটা সর্বোচ্চ এতটুকু উপরে উঠে থাকতে পারবে। কেন এতটুকুই কেন পারবে ভাই? এখানে দেখো কেন্দ্র থেকে একটা লাইন টানতেছি, আর এটাই ছিল আমাদের নিম্নতম বিন্দু। তো এই বিন্দুর সাথে কত অ্যাঙ্গেল করে আছে বলতো? থিটা, রাইট? বস্তুটাকে এমজি ফোর্স নিচে টানতেছে, বাট এমজি দেখো তো এই দিকের উপাংশটা কত হবে? এমজি কস থিটা না, কারণ এই অ্যাঙ্গেলও কিন্তু থিটা, দ্যাট ইজ এমজি কস থিটা। আর এই যে স্পর্শক বরাবর কাজ করবে এমজি সাইন থিটা, এবং এই এমজি সাইন থিটাই কিন্তু তাকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে আসতে বাধ্য করবে। বাট কে বাধা দিবে বলতো এই পড়ার ক্ষেত্রে? আমাদের যে ফ্রিকশন ফোর্স বা এফএস, সে কিন্তু ওকে বাধা দিবে, রাইট? আবার এই তলের যে প্রতিক্রিয়া আর হচ্ছে এইটা, তাহলে আমি কি লিখতে পারি দেখো তো? আর ইকুয়ালস টু এমজি কস থিটা, এটা একটা ইকুয়েশন। দেন এফএস যেহেতু এমজি সাইন থিটাকে বাধা দিবে এবং আমরা সর্বোচ্চ বিন্দুতে আছি, অর্থাৎ এরা পরস্পরকে ব্যালেন্স করছে, এর থেকে বেশি উচ্চতায় নিয়ে গেলে আর ফোর্স সাপ্লাই দিতে পারবে না, তখন বস্তুটা নিচে পড়ে যাবে। অর্থাৎ আমরা ধরতে পারি এটাই টার্মিনাল পয়েন্ট, দ্যাট মিন্স এফএস ইকুয়ালস টু এমজি সাইন থিটা। এখন তুমি আর এর ভ্যালুটা ইনপুট দিয়ে দাও, মিউ এস ইন্টু আর হচ্ছে এমজি কস থিটা, তাহলে সিম্পলি চলে আসলো ট্যান থিটা ইকুয়ালস টু কিন্তু মিউ এস, এবং মিউ এস এর ভ্যালু দাও 1/√3, দ্যাট ইজ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বস্তুটা উঠে থাকবে। বাট আমাদেরকে উচ্চতাটা জানতে চাইছে, উচ্চতাটা কিভাবে বের করবে একটু ভেবে দেখো তো। নিম্নতম বিন্দুর সাপেক্ষে তার উচ্চতাটা কি আসলে এতটুকু না? এখন আমাকে একটু বলো এই ডিস্টেন্সটা কতটুকু ওই গোলকের ব্যাসার্ধ আর, রাইট? এই পুরো ডিস্টেন্সটা কতটুকু গোলকের ব্যাসার্ধ আর। তাহলে তুমি যদি কোনোভাবে আর এর থেকে এই অংশ, বা ধরো আমি এটাকে নাম দিচ্ছি ওয়াই, ওয়াইটাকে বাদ দিয়ে দাও, তাহলেই এইচ পেয়ে যাবা। অর্থাৎ আমাদের এইচ ইকুয়ালস টু কিন্তু আর মাইনাস ওয়াই। আর তো আর এর মতোই থাকলো। ওয়াই কে দেখো আমরা কি লিখতে পারি, তুমি যদি cos 30 ফর্মুলা লেখো সেটাই কোসো, দেখো কি আসবে? ওয়াই ডিভাইডেড বাই আর, অর্থাৎ ওয়াই এর ভ্যালু লেখা যায় আর cos 30 কিন্তু। তাহলে এখানে আমি বসাই দিলাম আর cos 30, দ্যাট মিন্স তোমার একটা আর কমন চলে আসবে, 1 মাইনাস cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2। এই তো সর্বোচ্চ এত পরিমাণ হাইটেই কণাটা স্থির অবস্থায় থাকতে পারবে। ক্লিয়ার? চলো সামনে যাই। আচ্ছা দেখো, এখানে বললো যে এম ভরের যে বস্তুটা আছে একে আমরা ন্যূনতম কত বল প্রয়োগ করে গতিশীল করতে পারবো। আমাদের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে মিউ। এখন বলে কিন্তু দেয় নাই তুমি আনুভূমিক ভাবে বল প্রয়োগ করবা, নাকি একটা অ্যাঙ্গেলে বল প্রয়োগ করবা, নাকি উলম্ব ভাবে বল প্রয়োগ করবা। মনে হতে পারে ভাইয়া কিছু বলা নাই, মানে আমি আনুভূমিক ভাবে করবো, বাট সেক্ষেত্রে কিন্তু তুমি ন্যূনতম বলটা পাবা না, কারণ অ্যাকচুয়াল যে ন্যূনতম বল সেটা একটা অ্যাঙ্গেলে পাওয়া যাবে। এই কারণে আমরা শুরুতে কিছু অ্যাজিউম করে নিব না, বরং আমরা ধরে নিব, আমি তো জানি না, আমি ধরে নিলাম আলফা কোণে আমি এফ পরিমাণ বল অ্যাপ্লাই করতেছি। দেন একটু কম্পোনেন্ট ডিভিশন করে দাও তো। এই দিকে বলের উপাংশটা কি হয়ে যাবে? এফ কজ আলফা, এবং এর লম্ব বরাবর আমরা পাবো এফ সাইন আলফা। তলের যে অবিলম্বিক প্রতিক্রিয়া সেটা হচ্ছে আর, নিচের দিকে থাকবে এমজি। তাহলে একটা ইকুয়েশন আমরা লিখতে পারতেছি আর প্লাস এফ সাইন আলফা সমান হচ্ছে এমজি, যেহেতু বস্তু উপরে নিচে উঠবে না, বা একবারে লেখা যায় আর ইকুয়ালস টু কিন্তু এমজি মাইনাস এফ সাইন আলফা। এই 1 নম্বর সমীকরণ। দেন সেকেন্ড কেসে দেখো, বিপরীত দিকে কি আমাদের ফ্রিকশন ছিল না এফ? আমরা একদম টার্মিনাল পয়েন্টটা ধরবো যে অলমোস্ট আমাদের এফ কজ আলফা এফ এর সমান হয়ে গেছে, একটু বেশি হলেই বস্তুটা গতিশীল হয়ে যাবে, ওই টার্মিনাল পয়েন্টটাই গেছে। তাহলে দেখো কি লেখা যায়, এফ কজ আলফা সমান ফ্রিকশন কি মিউ ইন্টু আর, মিউ ইন্টু ওই দেখো আর কিন্তু আমাদের আছে এমজি মাইনাস এফ সাইন আলফা। তোমার যেহেতু এফ এর মিনিমাম ভ্যালু বের করতে হবে, এখান থেকে এফ কে এক পক্ষে নিয়ে আসো, তাহলে দেখো তো কি লেখা যায়, এমন দাঁড়ায় না? তাহলে এফ কমন নিয়ে বাকি অংশ ওই পাশে ভাগ করে দাও। এই এখন বলো, তোমার যদি এফ কে মিনিমাম করতে হয় তাহলে তুমি কি করবা? উপরের অংশটা তো একটা কনস্ট্যান্ট, বস্তুর ভর ফিক্স, মিউ একটা কনস্ট্যান্ট, জি একটা কনস্ট্যান্ট, তাহলে আমার কিন্তু আলটিমেটলি এই যে নিচের অংশ এইটাকে ম্যাক্সিমাম করতে হবে। এবং দেখো তো এটা কিসের উপর ভ্যারি করে? মিউ তো কনস্ট্যান্ট, কিন্তু আলফার উপর ভ্যারি করে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট এখানে খাটাবো, ডিডি আলফা অফ কজ আলফা প্লাস মিউ সাইন আলফা ইকুয়ালস টু 0 লিখবো। কেন? কারণ আমরা শিখছি না যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করার জন্য তুমি ওই ফাংশনটা যেই চলকের উপর নির্ভর করে তার সাপেক্ষে ডেরিভেটিভ করে ইকুয়ালস টু 0 লিখো। তাহলে দেখো কি লেখা যায়, মাইনাস সাইন আলফা প্লাস মিউ কজ আলফা এত ইকুয়ালস টু 0, এখান থেকে চলে আসতেছে ট্যান আলফা ইকুয়ালস টু মিউ। তাহলে তোমার যদি এখানে ভ্যালু দেওয়া থাকতো মিউর, তুমি ভ্যালুগুলো নিয়ে এখানে বসাইতে পারতা, মিনিমাম ভ্যালু বের হয়ে যেত। যেহেতু ভ্যালু দেওয়া নাই, আমরা চাইলে এরকম লিখতে পারি যে ট্যান আলফা যদি মিউ হয়, তুমি একটা ত্রিভুজ চিন্তা করো তো সমকোণী, যে লম্ব হচ্ছে মিউ, ভূমি হচ্ছে 1, তাহলে অতিভুজ হবে √1 প্লাস মিউ স্কয়ার। তাহলে বলতো এখানে আমরা ভ্যালুটা কি লিখতে পারি, যে এফ মিনিমাম হবে, উপরে আছে মিউ এমজি, নিচে কজ আলফাকে লেখা যায় দেখো 1/√1 প্লাস মিউ স্কয়ার, প্লাস সাইন আলফাকে লেখা যায় মিউ ডিভাইডেড বাই √1 প্লাস মিউ স্কয়ার। আচ্ছা দেখো, বলা হইলো 2 কেজি ভরের বস্তু তল বেয়ে নিচে নামে, দেন আমাদের বস্তু আর তলের যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ দেওয়া আছে,
থিটাটা হচ্ছে 30 ডিগ্রি। বস্তু যদি ত্বরণহীন ভাবে নিচে নামতে চায় তাহলে কত বল প্রয়োগ করতে হবে, আবার ত্বরণহীন ভাবে উপরে উঠতে হলে কত বল প্রয়োগ করতে হবে। ত্বরণহীন মানে কি, সমবেগে উঠতে হবে, বুঝছো? দেখো আমি ধরলাম এই হলো আমাদের বস্তু, তাহলে এর উপর কি কি বল ক্রিয়া করতেছে? প্রথমত অভিকর্ষ বলের একটা উপাংশ mg sin 30 আছে এইদিকে তলের লম্ব বরাবর আর, এবং mg cos 30। এখন ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে বলতো? এমনও তো হতে পারে যে ফ্রিকশনটা এতই বেশি যে mg sin 30 ওকে নিচে যেতে দিবে না, ফ্রিকশন পেছনের দিকে ফোর্স অ্যাপ্লাই করে ওকে স্থির রাখছে। তখন সমবেগে নামতে হলে আমাদের কিন্তু ইঞ্জিন দিয়ে সামনে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, রাইট? আর ফ্রিকশন অবশ্যই গতির বিপরীতে কাজ করবে, যেহেতু আমি ধরে নিচ্ছি ও নিচের দিকে নামতেছে, তাই তার বিপরীতে কাজ করবে। এখন ইঞ্জিন কর্তৃক আমরা যে বল প্রয়োগ করব সেটা কোন দিকে অ্যাপ্লাই করবো বলতো? অনেকে বলবে ভাইয়া নিচের দিকে, একদল বলবে উপরের দিকে। আসলে এটা আমরা বলতে পারবো না, আমাদের ভ্যালু অ্যানালাইসিস করে দেখতে হবে। যদি এমন হয় এই mg sin 30 ফ্রিকশন থেকে ছোট, তাহলে কিন্তু বস্তু স্থির অবস্থায় আছে, ফ্রিকশন ওকে আটকে রাখছে, তখন আমরা ইঞ্জিন দিয়ে সামনে বল প্রয়োগ করব বা নিচে বল প্রয়োগ করব। আর যদি এমন হয় যে ফ্রিকশনের থেকে mg sin 30 অনেক বেশি, অর্থাৎ বস্তু ত্বরণে নিচে নামতেছে, তখন আমরা বিপরীত দিকে বল প্রয়োগ করব, অর্থাৎ ব্রেক করে করে সমবেগে নিচে নামবো। বুঝছো? এই জন্য আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে দুইটার ভ্যালু কত কত আসতেছে। দেখো mg sin 30 আসতেছে 9.8 নিউটন এবং ফ্রিকশন কিন্তু আসতেছে 14.7 নিউটন। তাহলে দেখো বস্তুটা কিন্তু কারেন্টলি স্থির আছে। আমাদের যে ইঞ্জিন কর্তৃক বল সেটা হবে নিচের দিকে, বুঝছো? এবং আমরা অতিরিক্ত ত্বরণ দিব না, দুইটাকে ব্যালেন্স করবো উপরে এবং নিচে, যাতে করে বস্তুটা সমবেগে নামে। অর্থাৎ এফ ইঞ্জিন প্লাস mg sin 30 ইকুয়ালস হবে ফ্রিকশন ফোর্স। আমাদের তো ইঞ্জিন কোড থেকে অ্যাপ্লাইড ফোর্সটাই বের করতে হবে। সেটা খুবই ইজি হয়ে গেছে, কারণ আমরা অলরেডি ফ্রিকশনটা আর mg sin 30 বের করেই রাখছি। এই করলে যা আসতেছে সেটা বুঝছি। এই জন্য অ্যানালাইসিসটা কিন্তু করে দেন ফিগারে মার্ক করতে হবে যে ফোর্সটা কোন দিকে, বুঝছি। আর ফ্রিকশন কিভাবে বের করছি? মিউ ইন্টু আর, আর এর ভ্যালু কত ছিল বলো এখানে? mg cos 30। এইটুক তো আগে ধরতে পারছি সবাই, এখান থেকে ফ্রিকশনটা পাইছি। আচ্ছা চলো এবার সেকেন্ডটা করি, যে ত্বরণহীন ভাবে উপরে উঠবে তখন কি করতে হবে আমাদের। দেখো এখন কিন্তু কেসটা খুবই সিম্পল। কেন বলতো? কারণ অলরেডি অভিকর্ষ বল তাকে নিচের দিকে টানতেছে mg sin 30, ফ্রিকশনও নিচের দিকে কাজ করবে কারণ বস্তু উপরে উঠতেছে, তাহলে আমাদের ইঞ্জিন কর্তৃক ফোর্সটা কিন্তু উপরে দিতেই হবে। সো এবার কিন্তু স্ট্রেইট ফরওয়ার্ড, তাহলে এই ম্যাথটা ভাইয়া করে দিচ্ছি না, তোমরা বের করে ফেলো যে এফ ইঞ্জিন হবে জাস্ট এই দুটার সামেশন, অর্থাৎ এফ প্লাস mg sin 30 করলে যা আসে তাই। করতে পারবো কিনা? ফ্রিকশন ওই যে মিউ ইন্টু আর করে দিবা, আর আছে নিচে mg cos 30 আছে, আই গেস এটা তোমরা করতে পারবা ভাষা এইচডব্লিউ থাকলে। চলো আমরা সামনে যাই। দেখো আমাদের ফার্স্ট ক্লাসে আমরা এই ধরনের একটা কোয়েশ্চেন করছিলাম যে বস্তুকে আমি উপরে ছুড়ে দিছি, সেটা আবার নিচে নামতেছে, বাতাসের বাধা ছিল এবং শেষ মুহূর্তে বেগটা কত, ওইটাই আসছে। দেখো বর্তমানে একটা বস্তু 9 মিটার/সেকেন্ড এত বেগে উপরের দিকে উঠতেছে এবং তলের যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা গিভেন আছে। আমাদেরকে বের করতে হবে ও উপরে উঠে দেন আবার যে নিচে নামবে তখন ওর বেগটা কত হবে নামার মুহূর্তে। বেগটা কিন্তু এখনের যে বেগ 9 মিটার/সেকেন্ড সেটা থাকবে না, কারণ ঘর্ষণ ছিল, তার জন্য কিছু পরিমাণ শক্তি ঘর্ষণের এগেইনস্টে কাজ করতে ব্যয় হয়ে যাবে। তাহলে দেখো বস্তুটা ভি বেগে উপরের দিকে উঠতেছে, দেন উঠতে উঠতে এক পর্যায়ে সে তার সর্বোচ্চ হাইটে পৌঁছায় গেছে, কারণ তখন যে শেষ বেগটা সেটা কিন্তু জিরো হয়ে গেছে। তাহলে ধরতে পারি এটা হচ্ছে আমাদের আদি বেগ, বুঝছো? এখন আমাকে বলো তো বস্তুর উপর যে ত্বরণটা সেটা কিভাবে বের করব? ওর উপর ক্রিয়াশীল বলগুলো কি কি? নিচের দিকে থাকবে mg sin 45, আর বস্তু যেহেতু উপরে উঠতেছে ফ্রিকশনও কিন্তু নিচের দিকে এফ কে ক্রিয়া করবে। আর তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর, তাহলে আর ইকুয়ালস টু mg cos 45 হবে, এটা তো ধরতেই পারছো। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে বস্তুর উপর যে নিট ফোর্স সেটা ইকুয়ালস টু এম এ। নিট ফোর্স কিন্তু দুটার অ্যাডিশন এফ কে প্লাস mg sin 45, একবারে লিখে দিই মিউ ইন্টু আর, আর আবার আমাদের কত? mg cos 45, এফ কে এর ভ্যালুটা বসাইলাম, প্লাস সাথে অ্যাড হচ্ছে mg sin 45, সেটা সমান যে হবে এম এ। তাহলে এখান থেকে ত্বরণটা আসতেছে 10.39 মিটার/সেকেন্ড স্কয়ার এবং সেটা কিন্তু নিচের দিকে, বুঝছো, মন্দন হইতেছে। তাহলে আমরা সূত্র কি লিখতে পারি? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস টোয়াইস এ কতটুকু দূরত্ব উঠলো সেটা বের করতে চাচ্ছি, শেষ বেগ 0। তাহলে এখান থেকে তুমি এস বের করে ফেলো, ইউ স্কয়ার বাই টোয়াইস এ, যেটা আসতেছে 3.89 এত মিটার। এটা কিন্তু ম্যাথটার জাস্ট একটা ধাপ হলো। এখন সে আবার উপর থেকে নিচে ব্যাক করবে না, সেটা আশা করি। উপর থেকে যখন সে নিচে ব্যাক করবে, ধরো এই অবস্থানে ছিল, এখান থেকে সে নিচে ব্যাক করতে এবং ভূমিতে আসার যে শেষ মুহূর্ত তখন তার ভেলোসিটিটা কত আমরা সেটা বের করতে চাই। তাহলে এখন সে শুরুতে স্থির ছিল, আদিবেগ 0, সে একই এস পরিমাণ দূরত্বই কিন্তু নিচে নেমে আসছে এবং তার উপর অ্যাপ্লাইড ফোর্স গুলো কি কি সেটা আবার বলে ফেলো। নিচের দিকে আছে mg sin 45, বাট ফ্রিকশন কিন্তু এখন উপরে, কারণ বস্তুর গতি নিচে, তাহলে ফ্রিকশন কাজ করবে এবার উপরের দিকে। তাহলে আমরা এখন কি লিখতে পারি? এফ নেট সমান এম ইন্টু এটা এ ড্যাশ অন্য আরেকটা ত্বরণ, তাহলে এফ নেট দাঁড়াবে mg sin 45 মাইনাস এফ কে। এফ কে আবার হবে কি মিউ ইন্টু আর, আর তো ওই যে mg cos 45 এর সাথে ব্যালেন্স হয়েছে,
3.46 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো তো শেষ মুহূর্তের বেগটা কত হবে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ ড্যাশ ইন্টু আগের এস, অর্থাৎ ভি ইকুয়ালস টু আসবে রুট ওভার অফ 2 ইন্টু অ্যাক্সেলারেশন এত, আর আমাদের দূরত্বটা কত ছিল? 3.89, দ্যাট ইজ চলে আসতেছে 5.19 মিটার পার সেকেন্ড। তোমরা একটু ক্যালকুলেশনটা চেক দিয়ে নিও নিজেরা, বুঝছো? দেখো বেগটা কিন্তু আগের বেগ আমরা ফিরে পাই নাই, কারণ এখানে ফ্রিকশন ফোর্স ছিল। বলো ক্লিয়ার কিনা? চলো সামনের দিকে যাই। আচ্ছা দেখো, বলা হয়েছে একটা বস্তুকে আনুভূমিক হতে তলের নতিকোণ বাড়াতে বাড়াতে 30 ডিগ্রি করা হলো এবং ওই অবস্থায় সে পড়ে যাওয়ার উপক্রম হয়। তাহলে এইটা দেখে বলো তো আমরা কি বুঝতে পারি? যে এই অ্যাঙ্গেলটাই তার স্থিতি ঘর্ষণ কোণ না, যে এই অ্যাঙ্গেলের জন্য সে পড়ে যাচ্ছে। আমরা এটার ফর্মুলা কিন্তু জানি যে tan থিটা ইকুয়ালস টু মিউ এস হয় যখন থিটা আমাদের স্থিতি ঘর্ষণ কোণ হয়। তাহলে আমরা পেয়ে গেলাম tan 30 ডিগ্রি ইকুয়ালস টু মিউ এস, অর্থাৎ আমাদের যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। মিউ এস ইকুয়ালস টু দাঁড়াইলো 1/√3 গেল। আচ্ছা এরপর দেখো পিছলে যে পড়তে শুরু করলো, এরপর সে 4 সেকেন্ডে 12 মিটার নেমে আসছে, অর্থাৎ এরপরে কিন্তু বস্তু গতিশীল, তখন কিন্তু আর স্থিতি ঘর্ষণ কাজ করতেছে না, তখন কিন্তু গতীয় ঘর্ষণ কাজ করতেছে। তাহলে সেই অবস্থায় দেখো তো বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলো কি কি? নিচের দিকে আছে mg sin 30, তলের লম্ব বরাবর আছে আমাদের r এবং mg cos 30, আর গতির বিপরীতে থাকবে আমাদের f কে। বলতো এফ কে ইকুয়ালস টু কত হয়? মিউ কে ইন্টু আর। আমরা এখানে চাইলে এই যে গতিবিদ্যার ইকুয়েশন ইউজ করে এই ডাটার মাধ্যমে অ্যাক্সেলারেশনটা বের করতে পারি না? পারি কিন্তু, কারণ শুরুতে তার বেগ কিন্তু শূন্য ছিল। সো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ জিরো দেখে এতটুকু জিরো হয়ে গেল, এস এর ভ্যালু 12 হাফ ইন্টু এ ইন্টু 4 স্কোয়ার। এখান থেকে দেখো আমরা অ্যাক্সেলারেশনটা পেয়ে যাবো, অর্থাৎ এক্ষেত্রে ত্বরণ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ইকুয়েশন কি লিখতে পারি বলতো? নিচের দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, দ্যাট মিনস এফ নেট সমান হচ্ছে আমাদের এম এ। এফ নেটের ক্ষেত্রে ইকুয়েশন কি? mg sin 30টা বড়, তাই সেইটা মাইনাস হবে এফ কে, এত ইকুয়ালস টু এম এ। এবার দেখো এফ কে এর ভ্যালু আমরা কি বসাবো? মিউ কে ইন্টু আর, আর কিন্তু আবার mg cos 30 সাথে ব্যালেন্স হয়েছে, তো এখানে জাস্ট বসাবো মিউ কে ইন্টু mg cos 30 এত ইকুয়ালস টু এম এ। তোমার কিন্তু ত্বরণ জানা আছে, তাহলে এই ইকুয়েশনের প্রত্যেকটা জিনিস ইনপুট দিয়ে দাও, এখান থেকে মিউ কেটা বের হয়ে চলে আসবে এবং তোমরা দেখবা মিউ কে এর ভ্যালু কিন্তু মিউ এস থেকে ছোট আসবে। আমরা কিন্তু এটা এমনিও জানি কনসেপচুয়ালি। চলো আমরা আমাদের শেষ ম্যাথটায় যাই আজকের ক্লাসের। আচ্ছা এটাও দেখা আনত তলের ম্যাথ। বলা হয়েছে 30 ডিগ্রি নত্তকলের উপর একটা 10 কেজি ভরের বস্তু আছে, আমাদের মিউ দেওয়া আছে, তল এবং ব্লকের মধ্যে আনুভূমিক ভাবে কত বল প্রয়োগে নততল বরাবর এটি সমবেগে উঠবে। বুঝো কিন্তু আনুভূমিক ভাবে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি, যেহেতু উপরে উঠাতে হবে, নিচের দিকে তো অলরেডি mg sin 30 আসেই, সো আমাদেরকে উপরেই ফোর্স দিতে হবে এবং সেটা আমরা আনুভূমিক ভাবে দিচ্ছি। এই যে আমাদের ফোর্স, তাহলে সেই ফোর্সটা কত হবে বের করতে হবে। ফোর্সটাকে তুমি উপাংশে ডিভিশন করে দাও, দেখো তো এই অ্যাঙ্গেল যদি 30 হয় এটাও কত হবে? 30 ডিগ্রি। তাহলে এদিকে আসতেছে এফ cos 30 এবং তলের লম্ব বরাবর নিচে চলে আসবে এফ sin 30, রাইট? এবং উপরের দিকে আছে আমাদের আর এবং নিচে কিন্তু সাথে আরো আছে mg cos 30, একটু গিজিবিজি হতে পারে। আর বস্তু যেহেতু উপরে উঠতেছে, গতির অভিমুখ উপরে, তাহলে ফ্রিকশন ফোর্সও কিন্তু নিচে থাকবে। এই হলো এফ কে। দেখো অনেক কিছু একসাথে না, এত জটিল করার কিছুই নেই। প্রথমে তুমি ওয়াই অক্ষে ইকুয়েশন লিখে ফেলো, আর ইকুয়ালস টু দাঁড়াবে এফ sin 30 প্লাস হচ্ছে mg cos 30, এই আমাদের 1 নং সমীকরণ। দেন যেহেতু বস্তু সমবেগে উঠবে, কোনো বলে কিন্তু বড় না, বা এফ নেট সমান এম এ লিখে এ জিরো লিখে দাও, তো আমরা আলটিমেটলি বলতে পারি উপরে নিচে বলগুলো সমান। দ্যাট মিনস এফ cos 30 ইকুয়ালস কিন্তু হবে mg sin 30 প্লাস এফ কে, এফ কে মানে কিন্তু আবার মিউ কে ইন্টু আর, আর এর ভ্যালু ওই দেখো আমরা বের করে রাখছি এফ sin 30 প্লাস mg cos 30। আই গেস এরপর তোমরা নিজেরাই করতে পারবা, কেন এখানে প্রত্যেকটা ভ্যালু জানা, শুধু এফটা বের করতে হবে। তাহলে এফ কে এক পাশে এনে ইনপুট দাও অথবা ক্যালকুলেটর ইউজ করো, এফ কিন্তু বের হয়ে যাবে। তাহলে আনুভূমিক ভাবে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি, ওটা জাস্ট একটু উপাংশে ডিভিশন কর, দেন ইজিলি সলভ করতে পারবে। এটা দেখে অনেকের গিজবিজি লাগতে পারে, এক কাজ করি আনত তলটাকে একটু বড় করার চেষ্টা করি, তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। দেখ আই গেস এবার একটু ধরতে তোমাদের ইজি হবে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি ছিল, অ্যাজিউম করে নি। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস আমাদের মোটামুটি এই পর্যন্তই। আশা করি ঘর্ষণে তোমরা বেসিক থেকে শুরু করে কিছু অ্যাডভান্স প্রবলেম আমি যেগুলো আলোচনা করছি ধরতে পারছো। নেক্সটে তোমরা কমেন্ট করে জানাবা কোন চ্যাপ্টারের এক্সাক্ট কোন টপিকের উপর ভিডিও তুমি এই সিরিজে আগে চাচ্ছ। আর কোনো কনফিউশন থাকলে তো অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।